সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে 11 দলীয় জোটের একটা সেমিনার ছিল। সেই সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নির্বাচনের সময়ে এবং বর্তমান সরকার সংস্কার, জুলাই, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা এই নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। এর বাইরে বৃষ্টিপাতের কারণে সারা দেশে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সংসদে নানা বিষয় নিয়ে আজকে কথা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য দুজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভির এই অনুষ্ঠানে। পরে রয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, ধন্যবাদ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি যেমনটি বলছিলাম শুরুতে, মঞ্জু ভাই, আপনারা তো 11 দলীয় জোটে আছেন এবং এবি পার্টির আপনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। তো সব মিলে আজকে যেমনটি বলছিলাম যে এই সেমিনারে জামাতের আমির গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, কিছু অভিযোগ নিয়ে আসছেন। সেইগুলোর ব্যাপারে আপনার একটা মতামত জানতে চাইব। যে উনি বলছেন, আমরা যে নির্বাচন চেয়েছিলাম সেই নির্বাচনের নামে ষড়যন্ত্র চাইনি, আমরা নির্বাচন চেয়েছিলাম। এবং উনি বলেছেন যে 11 দলীয় জোটকে হারানো হয়েছে ষড়যন্ত্রে, আর এই ষড়যন্ত্রে অন্তর্বর্তীকালীন সরকার জড়িত ছিল। গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং মানবতা বিচার এবং এই সমস্ত বিষয় নিয়ে সেমিনারটা ছিল। আমার প্রশ্ন হলো আপনার কাছে যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ 11 দলীয় জোটের বিরোধী দলীয় নেতা, সংসদে বিরোধী নেতা এই অভিযোগ করছেন এখন এসে। তো এই একই অভিযোগ তো আওয়ামী লীগও করছে যে এটা কোনো নির্বাচন হয় নাই। জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে কিন্তু উষ্মা দুই পক্ষই ছিল বা দুই পক্ষেই আছে। আপনি দেখবেন নির্বাচনে যতগুলো নির্বাচন কমিশনে যতগুলো অভিযোগ দাখিল হয়েছে, এটা জামাতের বিভিন্ন জায়গায় বা 11 দলের প্রার্থীরা যেভাবে করেছে, একইভাবে বিএনপির অনেক প্রার্থীরাও এই ধরনের অভিযোগ করেছে। এবং ঢাকা শহরে আপনারা দেখবেন বিএনপি সবসময় বলে যে জামাতের আমিরকে, তার বিভিন্ন জনকে এখানে জেতানো হয়েছে। আবার একইভাবে জামাতের পক্ষ থেকে অভিযোগ যে এখানে প্রধানমন্ত্রীর যে আসন সেখানে তাকে জেতানো হয়েছে, বিভিন্ন রকমের মামুনুল হককে হারানো হয়েছে, এই ধরনের নানা এগুলো তো আলোচনার মধ্যে কিংবা সোশ্যাল মিডিয়ায় আছে। বাট বিরোধী দলীয় নেতার মতো দায়িত্বশীল জায়গা থেকে যখন এই অভিযোগটা করা হয়, তাইলে এটা তো ভিন্ন গুরুত্ব পায়। ফরমালি কোনো আপনি যে কথাগুলো বললেন এগুলো কিন্তু প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা এরা মানে একইভাবে বলেননি, কিংবা এটা ওই পর্যায়ে অভিযোগগুলো আসেনি। তো এখন অভিযোগটা তো অনেক আপনি যেটা শীর্ষ পর্যায় থেকে আসছে, যেটা নির্বাচন কমিশনে মানে অলরেডি সাবমিটেড যে সমস্ত অভিযোগ, এগুলো তো অফিসিয়াল অভিযোগ, এগুলো তো আর আপনি অস্বীকার করতে পারবেন না, প্রার্থীরা করেছেন। হ্যাঁ, তো এটাকে যদি আপনি কম্বাইনলি দেখেন তাহলে দেখবেন অনেকগুলো অভিযোগ দাখিল হয়েছে। আর বিরোধী দলের নেতার কথা যেটা বলেছেন, উনি কিন্তু এই একই কথা আগেও বলেছেন। উনি বলেছেন যে প্রচুর পরিমাণে অভিযোগ আমাদের আছে, অনিয়ম হয়েছে, আমরা কিন্তু পরিস্থিতির খুব ক্যাওয়াটিক হয়ে যাবে দেখে আমরা এটাকে মেনে নিয়েছি। এবং আজকে উনি যেটা বলেছেন, একই কথাই বলছেন যে ক্যাওয়াটিক হয়ে যাবে বলে। উনি বলেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, দেশে বিশৃঙ্খলা হতে পারে, সেটা বিবেচনায় নিয়ে আমরা রায় মেনে নিয়েছি। জি, 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন মেনে নেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইলেকশন ইজ এ হিউজ একটা অ্যাক্টিভিটিস। আমি বিরোধী দলের নেতাকে এই জায়গায় স্বাগত জানাই, ধন্যবাদ জানাই যে হ্যাঁ, অনেক অসন্তুষ্টি সত্ত্বেও দেশের স্বার্থে যদি উনি মেনে নেন বা মেনে নিয়েছেন যেটা বলছেন, এটা অবশ্যই মানে কি বলা যায়, ইতিবাচক, এটা অবশ্যই সাধুবাদ জানানোর বিষয়। এখন কথা হচ্ছে মেনে নেওয়ার পরেও আপনি সমস্যাগুলোর কথা বলবেন কিনা। ঠিক আছে, একটা হচ্ছে ঠিক আছে, এনাফ, মেনে নিয়েছি, এখন আর আমি পুরনো কাসন্দি বা পুরনো অভিযোগ, পুরনো কষ্টের কথা আর বলবো না। আর একটা কথা হচ্ছে আমি যে মেনে নিয়েছি এটা আমি বারবার বলবো, বুঝাই দিব। কারণ আপনি তো আমি মেনে নেওয়ার কারণে আপনি আমার সেটাকে তো গণ্য করছেন না বা আপনি মূল্যায়ন করছেন না। ঠিক আছে, ওই যে আমাদের দেশে সংসার করতে গেলে দেখবেন সব কিছু মেনে নিয়ে সংসার করে, আবার মেনে নিয়ে সংসার করে কিন্তু পুরনো কথাগুলো আবার মনে করিয়ে ফিরে আসে। যখনই কোনো দ্বন্দ্ব হয় তখন বলে তোমাকে তো আমি
এই কারণে তোমার সাথে সংসার করতেছি। তো বিরোধী দল আর সরকারি দলের মধ্যে একটা বড় ধরনের ফাটল বা বিরোধ বা দ্বন্দ্ব তৈরি হয়েছে বেসিক্যালি দুইটা ইস্যুতে। একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে। বিরোধী দলের পজিশন হচ্ছে যেহেতু গণভোটের মাধ্যমে আমরা একটা রায় পেয়েছি, সেই রায়টা বাস্তবায়ন করতে হবে, এটা বাস্তবায়ন করতে আমরা বাধ্য। আর সরকারি দল বলছে না, আমরা যেহেতু 2/3 আসন পেয়েছি এবং আমরা যেহেতু আগে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সুতরাং আমরা আমাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করব। যে সমস্ত বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো আমরা করব না। এখানেই মূলত ওনাদের মধ্যে দ্বন্দ্বটা শুরু হয়েছে। আর এই দ্বন্দ্বের মূলের কারণে কিন্তু নানা কথাগুলো আসছে। তো আমি কথাটাকে এভাবেই বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, নির্বাচনের আগে আমরা কিন্তু, আপনার মনে থাকার কথা, আমরা কিন্তু বারবার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছি। এবং আমরা যখন দেখলাম, আপনার মনে আছে কিনা যে যখন তারেক রহমান দেশে ফিরলেন তখন ওনাকে কিন্তু বিপুল পরিমাণে প্রটোকল দেওয়া হয়েছে, ওনাকে নানা ধরনের সম্মানী অবস্থান তৈরি করা হয়েছে। এবং ওনার সাথে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান লন্ডনে গিয়ে মিটিং করেছেন। এই টোটাল সিনারিওটা এমন দাঁড়াচ্ছে যে মানুষের মানসপটে এটা ভেসে উঠছে যে বিএনপি এখানে প্রধান মতো অবস্থায় আছেন। দ্বিতীয় আরেকটা দৃশ্যপট আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা যখন ঐকমত্য কমিশনে বসেছিলাম তখন কিন্তু আপনি দেখবেন 3টা দল খুব ফোকাস পেয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন বৈঠক করেন, দেখবেন বিএনপির সাথে আলাদা বৈঠক করেন, জামাতের সাথে আলাদা বৈঠক করেন, এনসিপির সাথে আলাদা বৈঠক করেন, কিন্তু আমাদের অন্য দলগুলোর সাথে করেন, সবার সাথে একসাথে করেন। কেন করেন? কারণ ওনারা ওইভাবে কাউন্ট করেন যে বিএনপি প্রধান দল, জামাত হয়তো দ্বিতীয় প্রধান দল, এনসিপি হয়তো গণ অভ্যুত্থানের দল, এইভাবে তারা এটাকে কাউন্ট করেন। আচ্ছা মঞ্জু ভাই, আমি আপনার কাছে আবারও ঘুরে আসবো একই প্রসঙ্গে। আমি আজিজ ভাইয়ের কাছ থেকে প্রারম্ভিক একটু বক্তব্য শুনে আসি। শিওর, অবশ্যই। ধন্যবাদ আপনাকে, মঞ্জু ভাইকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা। দেখেন, গায়ে চুলকানি যদি হয়, সেখানে যদি চুলকান আরো ঘা হয়। হয়তো আমরা তো আগে ইলেকশনের সময় অনেক আলোচনা করেছি, কিছু কিছু ত্রুটি আছে, ভোটার ট্রান্সফার থেকে শুরু করে অনেক কিছুই আছে, আমরা তো এগুলো ভুলে যেতে চাই। এখন নির্বাচনটা গ্রহণ হয়েছে, অ্যাকসেপ্টেবল হয়েছে, এটা নিয়ে নতুন করে ঘা বের করে তো দরকার নেই। এই প্রশ্ন যদি হয় যে অমুককে পাশ করানো হয়েছে, তমুককে পাশ করানো হয়েছে, মঞ্জু ভাই ঠিকই বলছে, অভিযোগ যেগুলো পড়ছে, আনুষ্ঠানিকভাবে যে অভিযোগগুলো পড়ছে, সেগুলো তো উভয় পক্ষেরই পড়ছে এবং বিচার হবে, সেটার তো একটা বিচার হবে, সমাধান হবে, এটাই প্রত্যাশিত। তো ওইটাই আমরা যেটা আনুষ্ঠানিকভাবে আপত্তি আসছে সেটাকেই বিবেচনা নেব। সেটা জামাতেরও আছে, একটা আপত্তি তো বিরোধী দল অলরেডি উইন করেছে, ওই যে সীতাকুণ্ডের তো এখন ঋণ খেলাপি উইন করলেও আপনি জানি বিদেশি নাগরিক আসে, ঋণ খেলাপি আছে, হ্যাঁ, এগুলো তো আছে। তো এখনো সংসদে আইনগত প্রক্রিয়া যেগুলো হয় এগুলো দ্রুত হতে পারে, এই দাবিটা আমরা করতেই পারি যে এটা আমরা দ্রুত নির্বাচনী যে বিষয়গুলো আছে এগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়। কিন্তু এখন আমার কথা হলো, অভ্যুত্থানের শক্তির ভিতরে, শক্তির মধ্যে যদি এরকম বাহাস চলতে থাকে, তাহলে তো দেশের গণতান্ত্রিক পদযাত্রা কিন্তু হবে, বিঘ্ন ঘটবে। তো আমার বক্তব্য হচ্ছে যে অভ্যুত্থানের শক্তি, ধরেন অন্য আশা বাদই দিলাম, আমরা কোটা আন্দোলন শেষে এসে যখন রাজনৈতিক দলগুলি, এই মঞ্জু ভাইরা সব ইনভলভ হলো, তখন কিন্তু শেষ দাবিটা ছিল ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদের বিলোপে আমি মানবিক বাংলাদেশ নাইবে বললাম, অন্তত গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এইটা করতে যে সংস্কারটা দরকার, আমার কথা হলো কাঠামো বাদ দেন, অমুক সংস্কার কমিশন, তমুক কমিশন, গণভোটেরটা মানেন না, এই না সেই না। আমার বক্তব্য হলো 2/3 মেজরিটি তো পাইছে বিএনপি, আবার গণভোটে তো বলা হচ্ছে মেজরিটি, ওটা কিন্তু আবার রিভাইজ করে রেজাল্ট দিছে। যদি 20,000 কমায় দেন তাহলে কিন্তু অন্যরকম হয়। তা আমার কথা হচ্ছে, এখন সংসদে হয়েছে, সংসদে বসে আমার মনে হয় একটা দেশের গণতন্ত্রের যাত্রাটা শুরু হোক। এখন ধরেন সংস্কার কমিশন, অনেক অধ্যাদেশ জারি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসও তো সংবিধান মানে নাই। আমি যদি ওই প্রশ্ন তুলি, তাহলে 106 অনুচ্ছেদ কেমনে পরামর্শ নিল, এটার তো কোনো ভিত্তি পাওয়া যায় না। তখন তো যাই হোক, সেটা না, আমার এখানে আপনার যে জায়গায় আপনি বলছিলেন এখন যেটা আপনি যে প্রশ্নটা বলছিলেন, এই জায়গাতেও আমি একটু আলোচনা করতে চাই, আপনার কাছ থেকেও এটা শুনতে চাই যে এটা নিয়ে আজকে বিরোধী দলীয় নেতা এই কথাও বলছেন যে আপনাদের মেজরিটি আছে,
আপনারা আমার কাছে 10 থেকে 11 বার প্রপোজাল এসছে যে সংস্কার করার জন্য, সংবিধান সংশোধনের জন্য একটি কমিশন করার জন্য উনি বলেছেন এই অনুষ্ঠানে। কিন্তু আমারই জবাব ছিল কমিশন লাগবে না। কেন লাগবে না? উনি বলছেন যে সরকারি বা বিরোধী দল যে কেউ এটা বিল আনতে পারে, যদি ব্যাটিংয়ে যাবে বিল আনলে পরে এরপর আবার পার্লামেন্টে ফিরে আসবে, আলোচনা হবে, ভোটে যাবে, ভোটে পাস হবে যদি গ্রহণযোগ্য হয়, এই জন্য কমিশন লাগে না। তো এই যে ওনার বক্তব্য, আপনি যেটা বলছেন যে সংস্কার করে ফেললেই হয়, এখন সরকার 10 থেকে 12 বার প্রপোজাল পাঠিয়েছে। যে আমরা জানি যে ফার্স্ট সেশনে এই প্রপোজালটা, ফার্স্ট সেশনের শেষ দিকে ফর্মাল প্রপোজাল আসছিল যে আপনারা নাম দেন এবং কয়জন নাম দিবে সেটাও বলা হয়েছিল, যে আমরা ফিগারটা 10-6 এরকম কিছু একটা ছিল। তো আমরা 10 জনের দিচ্ছি সরকারি দল, আপনার বিরোধী দল থেকে 6 জনের নাম দেন, এটা কমিটি করি এবং কমিশন করে এটার মাধ্যমে পুরো জিনিসটা সংস্কার প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় এটা নিয়ে আলোচনা করে আমরা একটা প্রপোজাল দিই, একটা বিল আকারে এটাকে প্লেস করা হবে পরবর্তীতে। কিন্তু আজকে বিরোধী দলের নেতা বললেন যে আপনারাই এককভাবেই আনতে হবে। আমার কাছে প্রস্তাব আসছে, আমি মনে করছি যে ওই কমিশনের আর দরকার নাই, আপনারা বিল আনতে পারেন, বিল আনলে যদি গ্রহণযোগ্য হয় আমরা এটা অ্যাকসেপ্ট করব। যেটা শুনছি সেটা হলো কমিটিতে রাজি, তবে সমান দিতে হবে। কেমনে হবে? সংসদের 2/3 মেজরিটি এক পক্ষ, আর এক পক্ষ কম তো নিতেই হবে, অপোজিশন কম নেবে না। এখন আমার বক্তব্য হচ্ছে কমিশনে গিয়ে যদি সংস্কার দেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কারে যদি কোনো জায়গায় ব্যাঘাত ঘটে সেটা নিয়ে মাঠে আলোচনা করবে, জনগণকে অবহিত করবে। কিন্তু ওনারা তো ওই কমিটিতে যাচ্ছে না। আমার কথা হলো কমিটিতে গেলেই তো, আমার কথা কমিটিতে আমরা এইটা বলছিলাম, এইটা করে নাই, এইটা করছে, তাহলে তো আমরা জানতে পারি, কিন্তু কমিটিতে কিন্তু যাচ্ছে না। ওখানে আপনি এই প্রসঙ্গটাতে একটু যদি দৃষ্টি দেন যে এখন আপনি খেয়াল করেন যে কমিটিটা কিসের? কমিটিটা হচ্ছে সংবিধান সংশোধন কমিটি। রাইট। বিরোধী দলের দাবি ছিল এটা সংস্কার কমিটি করতে হবে, সংস্কার পরিষদ করতে হবে। সংস্কার পরিষদের দাবিটা আসলো কোত্থেকে? সংস্কার পরিষদটার দাবিটা এসেছে গণভোটের মধ্য থেকে। গণভোটটা আসছে কোত্থেকে? গণভোটটা এসেছে প্রেসিডেন্টের একটা অর্ডার থেকে, প্রেসিডেন্সিয়াল অর্ডার থেকে। প্রেসিডেন্সিয়াল অর্ডারটা কোত্থেকে এসেছে? সেটা এসেছে আমাদের ঐকমত্য কমিশনের সবার ঐকমত্যের জায়গায়। ওই জায়গাতে একটা বিরোধ আছে আগে, যে ওইটা ছিল না, ওইটা বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এটা চাপিয়ে দিয়েছে। মানে যে বিএনপি আদেশটা, যেটা প্রশ্ন তুলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার এটাতে একটা প্রতারণার আশ্রয় নিয়েছে। এখানে বিষয়গুলো অত্যন্ত পরিষ্কার। প্রতারণা আমরা কাকে বলি? প্রতারণা যেটা বলি যে আমি যদি কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করি বা আপনাকে কোনোভাবে, অন্তর্বর্তীকালীন সরকার এটা প্রকাশ্য গণভোটের ঘোষণা দিয়েছে, গণভোটের প্রশ্নগুলো পাবলিকলি সার্কুলার করা হয়েছে, বিএনপি সেটা দেখে গণভোটে অংশগ্রহণ করেছে এবং বিএনপি চেয়ারম্যান সেই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জন্য ক্যাম্পেইনও করেছেন। ঠিক আছে, সমস্যাটা দাঁড়াচ্ছে বিএনপি একদিকে গণভোটের ক্যাম্পেইনও করছে, আরেকদিকে বলছে গণভোট অবৈধ, একদিকে বলছে গণভোটের প্রশ্নটা বোধগম্য না। এই যে নানা কথা বিএনপি বলছে, এখানেই ঝামেলাগুলো তৈরি হচ্ছে। না, এখন যদি সংস্কারগুলো আলটিমেটলি হয়ে যায়, মানে বিএনপি যে জায়গাটায় বলছে যে আপনি নিজেও স্বাক্ষর করেছেন ওইখানে, যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে এটাই হলো মূল ডকুমেন্ট, কারণ এখানে সবাই এগ্রিড হয়েছে, আর বাকিটা হলো চাপাই দেওয়া হয়েছে। বিএনপির তো মেইন অভিযোগটা এই জায়গায়, আমি যদি ভুল না করে থাকি, যে আমরা সবাই যেখানে এগ্রিড হয়েছি এইটুকু আমরা বাস্তবায়ন করব। তাইলে এখন কি বিএনপি আজকে বিরোধী দল নেতার কথায় বোঝা যাচ্ছে যে তোমরা যা করো ইউনিলেটারালি তোমরা করো, আমরা এরপরে দেখে আমাদের মতামত দিব, মানে কি সেই দিকেই যাচ্ছে, নাকি আবারও সবাই মিলে বসে একটা জায়গায় কনসেনসাসে আসে এসে এটাকে বিলটাকে নিয়ে আসবে সংবিধান সংশোধন? ওনার আর্গুমেন্টটা কি? ওনার আর্গুমেন্টটা হচ্ছে, আপনি খুব ভালো কথা ধরেছেন, আমি আপনাকে বলি। বিএনপি বলছে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা করব, ঠিক আছে। জামাত বলছে স্বাক্ষর তো যে যার মতো করে আমরা করেছি, এডিশন টু দিস গণভোটে যা হয়েছে, বিএনপি স্বাক্ষর করেছে তার নোট অফ ডিসেন্ট সহ। নোট অফ ডিসেন্ট আমরা মানি নাই, আমরা তো বলেছি যে আমরা নোট অফ ডিসেন্টের ইস্যুর সাথে একমত না, ঠিক আছে। এবং ধরুন আপনি বিএনপি, আমি অপোজিশন, আমি বলছি আমি নোট অফ ডিসেন্ট ছাড়া করতে চাই, আপনি বলছেন আমি নোট অফ ডিসেন্ট দিতে চাই। তারপর আমরা গেলাম জনগণের কাছে, নোট অফ ডিসেন্ট যে সমস্ত বিষয়গুলোতে ছিল সেই সমস্ত বিষয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে, জনগণ মতামত দিয়েছে এটার পক্ষে। কয়টা বিষয়, যেমন
মানে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে জনগণ বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার, বিএনপিও এগ্রি তত্ত্বাবধায়কে না আমি আপনাকে বলি মেজর যে কয়েকটা ইস্যু, একটা হচ্ছে আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে বিএনপির পজিশন হচ্ছে এটা হবে সিটের ভিত্তিতে, মানে এক্স্যাক্টলি দিস ইজ দ্য মেইন মানে পিয়ারটা পিয়ারটা আমাদের বক্তব্য হচ্ছে এটা ভোটের ভিত্তিতে হচ্ছে, এটাই হলো মূল ডিফারেন্স এই জায়গার মধ্যে। এটাতে কিন্তু সংবিধান সংশোধনের প্রশ্ন আছে, কারণ আমাদের সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নাই। দ্বিতীয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলেশনের একটা স্টেজে গিয়ে আমরা বিএনপি বলছে এটা পার্লামেন্ট উইল বি ডিসাইডেড, আমরা বলছি নো, এখানে পার্লামেন্টের কাছে যাওয়া যাবে না, এর মধ্যে শেষ করতে হবে, কারণ পার্লামেন্টের কাছে যাওয়া মানে বিএনপির পছন্দসই লোককেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান বসানো, বিএনপির না শুধু যে ক্ষমতায় র‍্যাঙ্ক এন্ড চয়েস, যে যার মানে বিএনপি শুধু না যে ক্ষমতায় থাকবে তার পক্ষের লোকই তত্ত্বাবধায়ক সরকার সে দিতে পারবে। তৃতীয় ছিল দুদক, তারপরে আপনার নির্বাচন কমিশন, সাংবিধানিক পরিষদগুলো আমরা চেয়েছি যে সরকারি দল বিরোধী দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই নমিনেশনগুলো হবে। ফরমেশন নিয়ে এটার ব্যাপারে দ্বিমত নাই, কিন্তু ফরমেশন নিয়ে দ্বিমত। জাহিদ ভাই খুব সূক্ষ্ম প্রশ্ন, বিএনপি কেন পিএসসি তাদের মতো করে করতে চায়, বিএনপি কেন দুদকে তাদের ক্ষমতা ধরে রাখতে চায়, বিএনপি কেন বিচার বিভাগকে তাদের অধীনস্থ রাখতে চায়, এই রাখতে চাওয়াটাকেই আমরা বলছি যে তার ক্ষমতা কক্ষিগত করতে চায়, এটা আমাদের আর্গুমেন্ট। অতীতে এটাই আমরা এই ব্যাপারে বিএনপির বক্তব্য যেটা শুনেছি, তারা বলছে যদি সব প্রতিষ্ঠানই এইভাবে, মানে তারা বলতে চাচ্ছে এটা স্পিকারের নেতৃত্বে যে কমিটির প্রস্তাবটা আপনারা করছিলেন ইয়ের মধ্যে মূল প্রপোজালে যেটা ছিল, এটা যদি করা হয় তাহলে সরকার পরিচালনায় দুর্বল হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আসেন এই কথা, মানে এতগুলো প্রতিষ্ঠান, কারণ প্রেসিডেন্টের কাছে 5টা দিয়ে দিয়েছেন, এখানে আরো 5টা 10টা প্রতিষ্ঠানই যদি দেখা যায় তাদের এই জায়গাটা আমরা একটা এই জায়গাটা আমরা একটা আপোষ আসতে চেয়েছিলাম, একটা জায়গায় হলে এটা চেকস এন্ড ব্যালেন্স হতো। বিএনপি কে আমরা চেয়েছিলাম যে আপনাদের, সত্য কথা বিএনপি বলছে আপনারা আমাদের ক্ষমতা খর্ব করতে চান, আমরা বলছি আমরা তো আপনাদের ক্ষমতা খর্ব করতে চাই না, আপনারা কারা, আপনারা তো এখনো সরকারে বসেন নাই, আলোচনাটা হচ্ছে তো আগের, ঠিক আছে, বিএনপি ধরে নিয়েছে সে ক্ষমতায় যাচ্ছে, আমরা বলতে চাচ্ছি যেই সরকার আসবে আমরা তার ক্ষমতা খর্ব করতে চাই, কারণ আমাদের ক্ষমতা তো এমন একচ্ছত্র করে ফেলে। ক্ষমতা কেন খর্ব করতে চাই, যাতে সে স্বৈরাচারী না হয়, তার বিরুদ্ধে যাতে গণ অভ্যুত্থান করতে না হয়, সে যাতে নির্বাচনের মধ্য দিয়ে সিঁড়ি থেকে নামতে পারে, এটাই ছিল আমাদের আর্গুমেন্ট। এখন বিএনপি ঠিক সেই জায়গায় যাচ্ছে, আবার সে তার মতো করে সব করতে চায়। এখন প্রশ্ন হলো যে 31 দফার মধ্যেই তো বিএনপি কথাগুলো বলেছিল, সে বিচার বিভাগকে স্বাধীন রাখতে চায়, সে দুদককে কার্যকর করতে চায়, সে পিএসসিতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা চায়। আমি মানে বিরতির আগে খুব অল্পতে এই কথাটাকে আবারও রিপিট করতে চাই যে তাইলে আপনারা জুলাই সনদ যদি সবাই এগ্রিড হয়ে থাকে, এটা তো এডিশন টু দিস, আপনি যেটা বলছেন যে ভালো, অবশ্যই গণভোটের মাধ্যমে যাওয়া হয়েছে এবং একটা পয়েন্ট তো এটা নিয়ে বিরোধ ছিল এবং এটা নিয়ে অপিনিয়ন, যেটা পিয়ার পদ্ধতি নিয়ে, এর বাইরের যে বিষয়গুলো তুলনামূলকভাবে ছোট ওইটার চেয়ে, সেইগুলো নিয়ে আপনারা তো এগ্রিড ওই জায়গায় হলেন, এক জায়গায় এগ্রিড হলেন। আমরা জাহেদ ভাই ওখানে আলোচনার শেষ জায়গায় এসে একটা জায়গায় আমরা শুধু করেছি যে যান ঠিক আছে সব আমরা মেনে নিলাম, তো এইটা মেনে নেওয়ার পর আবার কেন অন্য জিনিস আসলো? আমরা যখন বললাম যে সব মেনে নিলাম ঠিক আছে, কিন্তু আপনারা শুধু উচ্চকক্ষে পিয়ারটা মানে ভোটের পিয়ারটা মেনে নেন, সেই জায়গায় কনসেন্ট্রেট করেন, অন্য বিষয়গুলো আসছে কেন? বিএনপি তো আসে না এই সমঝোতায়, এই সমঝোতায় না অনেকদিন পরে এটা আজকে বললেন যে ওইটাতেই আপনারা পিন পয়েন্টেড করছিলেন যে অ্যাট লিস্ট এইটাকে মানেন, তাইলে আমরা বাকিগুলো ছেড়ে দিব। আমি আপনাকে এখনো এটা নিয়ে বলেন, আমরা আউট অফ দি মিটিং এমনও করেছি, আমরা সবাই একসাথে বসে, সেখানে বিএনপির প্রতিনিধি ছিলেন সালাউদ্দিন ভাই, তো আমাকে রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসিব ভাই বললেন যে সালাউদ্দিন ভাই যেহেতু আপনার কলেজের বড় ভাই, আপনি ওনাকে একটু চাপ দেন ভাই, আমরা একটা জায়গায় এসে অন্তত সেটেলমেন্ট করে ফেলি। তা আমি কিছুটা হাসির ছলে সালাউদ্দিন ভাইয়ের পিছনে গিয়ে ওনাকে ধরে একটা চাপ দিলাম, মানে লিটারালি আমি সালাউদ্দিন ভাই আপনাকে একটা চাপ দিলাম আমি সবার সামনে, যে আপনি এই জায়গায় একটা সমঝোতায় আসেন। সমস্যা হচ্ছে যে বিএনপি এই জায়গাটা যদি সমঝোতায় আসতো তাহলে আজকে এই ঝামেলাগুলো হতো না। এখন দেখেন এখন কমিটি করে কি এটা করা সম্ভব? মানে এখন যেটা বলা হচ্ছে কমিটিতে গিয়ে ওই চাপটা দিয়ে আপনাকে ঠিক আছে এইখানে আপনারা এগ্রিড হন, এইটা আমরা আগেও বলছিলাম এখন আবার বলছি। জায়েদ ভাই এখন তো গভীর রাত, আপনাকে বলি দর্শকরা তখন জেগে আছে কিনা শোনার জন্য। আমি ইলেকশনের পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একান্তে দেখা করেছি, দেখা করে ওনাকে বলেছি যে দেখেন আপনারা যদি এটা কিছু মেনে নেন, আপনাদের এই নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছেন এগুলো যদি মেনে নেন, আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং আপনার
ক্ষমতার জায়গাটা থেকে আপনি যে পরিবর্তনটা চাচ্ছেন সেটা হবে, অহেতুক এটাকে সাংবিধানিক বিতর্ক। কারণ আমাদের সাংবিধানিক বিতর্ক, যে উনি একটা ভালো কথা বলেছেন, চুলকাইতে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও সংবিধানে নাই। আমাদের গণভোট না শুধু, কিছুই পাওয়া যাবে না। ওই যে উনি বলেছেন 106। গত নির্বাচন নিয়ে একটা বিতর্ক চলছে, আজকে বিরোধী দলীয় নেতার সেমিনারে বক্তব্যে এই কথাগুলো আসছে, এবং খুব স্বাভাবিকভাবেই সংস্কার কতটুকু হবে না এই নিয়ে বিতর্ক। জনাব এম এ আজিজ, আপনার কাছ থেকে শুনতে চাই। বিরতির আগে জনাব মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন, আপনি কি বলবেন যে আসলে এটার এখন সমাধান কোন জায়গায়? যেমনটি বিরোধী দলীয় নেতা বলছেন পার্লামেন্টে বিল আসতে পারে, আবার সরকার চাচ্ছে একটা কমিটি করে, কমিটিতে সবাইকে নিয়ে আলোচনা করে এইরকম একটা বিল, ঐকমত্যের ভিত্তিতে একটা বিল নিয়ে আসতে, সংবিধান মানে সংশোধন বিল যেটা, এইভাবে নিয়ে আসতে। কিন্তু বিরোধী দল নেতা আজকে বলছেন যে ইউনিলেটারালি এককভাবেও সরকারি দল নিয়ে আসতে পারে, যে কেউ নিয়ে আসতে পারে, যদি আমাদের চাহিদা পূরণ হয়, যদি আমরা মনে করি যে এটা ঠিক হয়েছে, আমরা গ্রহণযোগ্য হলে উনি বলছেন বিরোধী দল আনলেও পারে, সেটা উনি বলছেন যে গ্রহণযোগ্য হলে আমার কথা হলো সব সংসদে যারা সরকারকে আনতে হবে, বিরোধী দল আনতে পারবে না, সংশোধনী দিতে পারবে না। সংসদে শোনেন, বাংলাদেশের ইতিহাসে অর্থ বিলের কোনো পরিবর্তন ছাড়া পাশ হয়েছে, এটা ইতিহাসে নাই। এটা তো করছে, তো মানছে, তো ছায়া বাজেট দিয়েছিল অপোজিশন, কই কোনো কিছু আলোচনা না। উনি তো বলছেন যে ছায়া বাজেটের অনেকগুলো এখানে না, কিছু সবকিছুই মানা হয়েছে। আইডেন্টিক্যাল, তাহলে ছায়া বাজেটটা দিয়ে খেলা করার দরকার ছিল কি? না, কিছু তো যুক্ত হয়েছে, কিছু তো কাটেল কিছু করছে। যুক্ত কি নরমাল বাজেটটা ছিল, এটাকে আপনি সমালোচনা করার তো কিছু না, ওনারা দিতেই পারেন। ওনাদের একটা প্র্যাকটিস হলো, আগামীতে ক্ষমতায় আসলে বাজেট প্রণয়নের একটা প্র্যাকটিস হলো। অভ্যুত্থানের সব শক্তি, জি, এত মানুষ হাসায় লাভ কি? আপনি কমিটি করেন, করে যদি, আমার বক্তব্য হলো যে আমরা গণতান্ত্রিক একটা ব্যবস্থা চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এই পথে যদি সরকার বিরোধিতা করে, হ্যাঁ, সংসদে বসছে, ইলেক্টেড হয়েছে সংসদ, সেখানে কমিটি করুক, অনুপাতে নেক, যার যতগুলি পার্লামেন্টের সিট আছে সেই অনুপাতেই কমিটিতে যাক, যা ওনারা মাইনরিটি হিসেবে দেখলে, ভারতের মতো করে বাংলাদেশ দেখলে, চোখে দেখলে তো হবে না যে ছোট দেশ, সুতরাং আমার কথা সব শুনতে হবে, তা না। আপনারা বসে যেখানে দেখা যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করে সরকার, সেটা পাবলিকলি এসে বলুক, সেমিনার সিম্পোজিয়াম বলুক, আমরা কথা বলবো তাদের পক্ষে। কিন্তু ওনারা কমিটির ভিতরেই যাবেন না, কারণ মাইনরিটি হবে, ভোটে আউট করে দিবে, এরকম হলো ধারণা। অর্থাৎ অবিশ্বাসটা কিন্তু অবিশ্বাসটা, যে আমরা যদি কমিটিতে যাই সংখ্যা কম নিয়ে, তাহলে মানবে না, এই জায়গায় কথা। এই ইগোর থেকে বেরিয়ে আসতে হবে। যদি এই ইগোর থেকে না বেরোয়, তাহলে আপনারা অভ্যুত্থানের শক্তি বা হলেন কেন? আপনারা দেশে গণতন্ত্র, আইনের শাসন কিভাবে কায়েম করবেন? কিন্তু আপনি কি মনে করেন যে, আপনি তো একটা বললেন মঞ্জু ভাই, এটা মানে উনি যে প্রস্তাবটা দিলেন, কিংবা যেভাবে হতে পারে, আসলে কি কমিটিতে বিরোধী দল যাচ্ছে না এই চিন্তা থেকেই? না, এখানে সমাধানটা কোন পথে? এখানে একটা ফান্ডামেন্টাল ব্যাপার আছে, আমি যতটুকু বুঝি, আজিজ ভাই আরো ভালো বুঝবেন, উনি প্রবীণ সাংবাদিক। সংশোধন এবং সংশোধন কিন্তু, সংবিধান সংশোধন কিন্তু কোর্টে বাতিল হয়ে যেতে পারে, যে কোনো সংশোধনী। আমাদের যেরকম বিভিন্ন সংশোধনী আদালত বাতিল করে দিয়েছে। এখানে আমরা যেটা বলছি, সংশোধন না করে সংবিধান সংস্কার করতে হবে, কারণ বিএনপিরও এটা কমিটমেন্ট ছিল যে সে একটা মেজর সংস্কার আনবে। যেমন ধরেন, আমরা যে একটা ম্যাসিভ যে 84টা পয়েন্ট এখানে আসা হয়েছে, সেই 84টার মধ্যে এমন কিছু ক্লজ আছে প্রায় 18টার মতো, যেটাতে সংবিধানের চরিত্র পরিবর্তন হবে। যেমন ধরেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য, আমরা যদি কিছু ক্ষমতা ভাগ করি, তাহলে তো সংবিধানের ফান্ডামেন্টাল, আমাদের যেই সংসদীয় গণতন্ত্রের যে জায়গা, সেখান থেকে তো একটু সরে আসছে। আমরা এখন যদি আপনার এই যে সুপ্রিম কোর্টের বিভিন্ন জায়গায় আমরা ব্রাঞ্চ করার পরিকল্পনা নিয়েছি না, সুপ্রিম কোর্ট আলাদা সচিবালয় করার, এটা তো সংবিধান মেজর চেঞ্জ। এটার জন্য তো আপনার পুরো মানে এরশাদ সাহেব যেটা একসময় করছিল, জি, বিভাগীয় পর্যায়ে কোর্ট, আর এখনকারটা রাখা হয়েছে প্রপোজালে অপশনাল। তখন উনি করে দিয়েছিল, আর এখন বলা হয়েছে চাইলে পারবে। না, এখন তো এটাতে তো আমরা সবাই একমত হয়েছি, বিএনপিও একমত হয়েছে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, সেটা হলে এইটা যদি সংস্কারের মধ্য দিয়ে, মানে সংস্কার কমিটির মধ্য দিয়ে হয়,
আমরা তো একটা গণভোটের রায় নিয়েছি, জি হ্যাঁ, এটা হয়তো এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যেতে পারে, পরে পরে আমরা আরেকটা গণভোট নিলাম, তাহলে এটা যাতে কোনো কোর্টে আদালতে চ্যালেঞ্জ করে এটা যাতে কি করা না যায়, বাতিল করে দেয়া না যায়। সেটা আদালতের চ্যালেঞ্জটা যদি পার্লামেন্টে এখন যারা আছেন তারা যদি এটা একমত হন, তাইলে মনে হয় এটা আদালত না, তাও পারবে। না না তা পারবে না। পারবে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হবে না। বাস্তবে এটার কোনো একটা পক্ষ যদি এটাকে সমর্থন না করে, তাইলে এটার জাহেদ ভাই, জি যে কোনো সংশোধনী জি আদালত চাইলে বাতিল করে দিতে পারে, যে যে কোনো সংস্কার করলে যে পারবে না এটা কোন না, আইনে আমি আছে? আপনাকে আমাকে সেই আইনটা একটু আমি দেখান। আপনাকে বলছি, সংস্কার করলে যে পারবে না সেটা কোন আইনে আছে? সংশোধনের অর্থ প্রায় একই। আমি আপনাকে বলছি কোথায় পারবে না। আপনি যখন সংস্কার করে এটার জন্য একটা গণভোট নেবেন, জি তখন ওইটা বদলাইতে হলে আবার গণভোট লাগবে, ওইটা আদালত দিয়ে বা পার্লামেন্ট দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা তাইলে আমার কথা হলো, তাইলে তো এই প্রস্তাবের মধ্যেই কিন্তু আছে গণভোটের ক্লজটা শেখ হাসিনা উঠিয়ে দিয়েছিল। এটা কিন্তু গণভোটের ক্লজ আমাদের সংবিধানে ছিল, 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল। এখনকার প্রস্তাবে এই গণভোটটা অন্তর্ভুক্ত করলেই আপনার তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আপনি যেটা বলছেন যে এখন আপনি পার্লামেন্টে সংবিধান সংশোধন করলেন, যা ইচ্ছা, যেটা সালাউদ্দিন সাহেব আপনাদের মিটিং এ বলছেন, আমরা ব্রিফিং এ শুনেছি যে দাড়ি, কমা, সেমিকোলন পুরোটাই আপনি চেঞ্জ করে দেন। সংশোধনে কোথায় লেখা আছে যে এটা করা যাবে না? এটা আমারে দেখান না, ঠিক আছে, আমি আপনাকে বলি, সালাউদ্দিন সাহেবের কথাটাই কোট করে বললাম, সরকারের এমন সালাউদ্দিন উনি আগেই বলেছেন। আমরা যে গণভোট সংবিধানে নাই, জি তারপরেও কেন গণভোটে গেলাম? সালাউদ্দিন সাহেব এখন গণভোটে আবারও যেতে পারেন, তো অসুবিধা আমি তো আপনাকে বলছি, সংশোধনের পর আবার যেতে পারেন। আমি আবারও বলছি যে আমরা প্রয়োজনে আরেকটা গণভোট করে নেব। এক্স্যাক্টলি, কারণ গণভোট করতে হবে এই জন্য যাতে কোনো বিতর্ক না হয়। কিন্তু সমস্যা হচ্ছে গণভোটকে তো আপনাকে সেই মানতে হবে। তো যেমন এবার যে গণভোটটা হয়েছে, আচ্ছা আপনাকে আমি না, ওনারা বলছেন তো পার্লামেন্টারি প্রসেসে গেলে মানবেন, এই কথা কিন্তু ওনারা কমিটেড। আমি আপনাকে বলি, আপনি অতীতের কথায় যান, আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল না? অবশ্যই প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে বেগম খালেদা জিয়ার তো কত সালে, 91 না 91 সালে আমরা যখন আবার পার্লামেন্টারি ফর্মে আসলাম, তখন একটা গণভোট হয়েছিল না? হয়েছিল। গণভোট কেন করতে হয়েছিল? যেহেতু এটা কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। এবারের সংশোধনীতে বা সংস্কারে আমাদের এই ধরনের প্রস্তাবগুলো আছে। আমাদের আর্গুমেন্ট ছিল দুইটা। একটা হচ্ছে, আমি বলতেছি আপনার ওই জায়গায় আবারও আমি যাচ্ছি যে আপনি এইবার এই কথাটা কিন্তু আপনাদের ওই আলোচনার সময় বারবার আসছে যে, এবং সরকারি দল, এখন যারা সরকারি দলে আছেন, বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে যে আপনি সংবিধানে যত খুশি সংস্কার করেন। কারণ আমার কথা হলো যে আপনি জুলাই সনদের আলোকে পুরো জিনিসটা, যেহেতু ওনারা কমিটেড যে আমরা এইটুকু বাস্তবায়ন করব, পুরো জিনিসটাই সংবিধান সংশোধন করেই করে আরেকটা দাবি আছে, এটা পারলে আপনারা এটা নিয়ে, মানে বিরোধী দল যারা আছে তারা এটা নিয়ে ক্যাম্পেইন করে এটাকে অন্তর্ভুক্ত করেন, যে প্রপোর্শনেট পিয়ার পদ্ধতি যদি পারেন তাইলে এটাকে অন্তর্ভুক্ত করেন, এটা যেহেতু দিয়ে পুরোটাকে গণভোটে দেন, অথবা এটা যদি ওনারা সরকারি দল রাজি না হয় এটাকে বাদ দিয়ে বাকিটাকে গণভোটে দেন। এটা নিয়ে তো কোনো বিতর্ক হবে না। আমি এটা হচ্ছে না, মানে প্রসেসটা ডিলে হওয়াতে তো বিতর্কের সুযোগ থাকছে। আপনারা ক্ষমতা থেকে সরকারি দল 5 বছর পর্যন্ত আপনারাই তো সুযোগ দিচ্ছেন, টাকার পরে যাওয়ার সময় পরে দিয়ে যাবেন। আমি আপনাকে বলি, আপনার সহজ বিষয়টাকে আপনি একটু জটিল করে ফেলেছেন। প্রথম হচ্ছে, আমরা গণভোটটা কেন করলাম? জি, আপনার একটা কথা মনে থাকার কথা, আমরা যদি সবাই একমত থাকি, সবাই যদি স্বাক্ষর করি, তাহলে তার গণভোটের দরকার নাই। আমরা তো একটা কমিটমেন্ট করলাম। আসলে সংবিধান পরিবর্তন, সংশোধন সবকিছুর ক্ষমতা কার? পার্লামেন্টের। তো অফকোর্স পার্লামেন্ট হচ্ছে পরোক্ষভাবে জনগণের পক্ষ থেকে এই ক্ষমতাটা অর্পণ করা। আসলে ক্ষমতাটা জনগণের, তাই তো? আচ্ছা, এখন আমরা কেন গণভোটে গেলাম? গণভোটের দুইটা কারণ ছিল। একটা কারণ ছিল, আমরা যারা স্বাক্ষর করতেছি, আমরা যারা আলোচনা করেছি, আমরা তো জনগণের সব অংশ না, আমাদের বাইরেও তো জনগণ আছে। এটার একটা স্বীকৃতি জুলাই সনদেরও অ্যাপ্রুভাল হলো গণভোটের মাধ্যমে। আমার বাইরেও তো জনগণ আছে, জনগণের মতামত নিতে হবে, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমরা যারা একমত হয়েছি, আমরা তো সব বিষয়ে একমত হই নাই, কারো কারো নোট অফ ডিসেন্ট আছে। সেই জন্য গণভোটে এই ইস্যুগুলোকে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এগ্রিড পয়েন্টও অন্তর্ভুক্ত ছিল। এগ্রিড পয়েন্ট আপনি যেটা একটু আগে বললেন যে জনগণের মতামত, 30 দলের মতামত সবার মতামত না, সুতরাং ওইখানে 30 দফা যে 30টা পয়েন্টে আপনারা এগ্রিড হয়েছেন, 30 দল 30টা পয়েন্টে এগ্রিড, এই 30টা পয়েন্টের ব্যাপারে গণভোটে মানুষ ইয়েস বলছে, হ্যাঁ বলেছে। হ্যাঁ, এই তো এখন জনগণ কিসের ব্যাপারে হ্যাঁ বলেছে? জনগণ রাষ্ট্রপতির আদেশকে হ্যাঁ বলেছে, নাম্বার 1। জনগণ ওই যে 4টার কথা
তার হ্যাঁ বলেছে যে কমিটি, চারটা বা পাঁচটা কনস্টিটিউশন কমিটি, বিএনপির যেগুলোতে বিএনপির যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোর ব্যাপারে জনগণের হাত আছে, আরো বাকি যতগুলো 30টা 35টা বিষয় একমত হয়েছে আমরা, ওগুলোতে জনগণের হাত আছে। ঠিক আছে, জনগণের রায়। এখন বিএনপি বলছে যে না, আমি তো একটা কথা বলেছিলাম যে আমি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো আমি করব না যদি আমি ম্যান্ডেট পাই। বিএনপি বলছে আমি তো ম্যান্ডেট পেয়েছি। বিএনপি ম্যান্ডেট পেয়েছে কত? 52% ভোট পেয়েছে। আর গণভোট দিয়েছে 70% লোকেরা। এখন বিএনপি দুইটা কাজ করতে পারে। বিএনপি যদি বলে যে হ্যাঁ আমার 52% বেশি গিয়ে যেহেতু 70% দিয়েছে, সো ঠিক আছে আমি জনগণটা মেনে নিলাম, এটা অবশ্যই পারে, এটা একটা উদারতার জায়গা। যাচ্ছে যেই কথাটা আমি আপনাকে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমি ওনাকে অনুরোধ করেছি। দ্বিতীয়টা হচ্ছে বিএনপি যদি এখন গোঁদরে থাকে যে না আমি তো বলছিলাম আমি ম্যান্ডেট পাইলে আমারটা করব, তো বিএনপি সেটাই ধরে আছে এখন পর্যন্ত, যদি আমি ধরে রাখি। যদি এটা করে তাহলে যেটা হবে, এটা বিরোধী দল, আমরা এই রাজনীতিটা আমরা জনগণের কাছে আমাদেরকে বলতে হবে, কারণ আমরা তো এটা মানছি না। আমরা এটা আপনাকে লিখিত দিতে পারি, বিএনপি যদি সচিবালয় বিচার বিভাগের সচিবালয় আলাদা না করে, বিএনপি যদি দুদককে স্বাধীন না করে, বিএনপি যদি পিএসসিতে তার মানে কমিটির মাধ্যমে নিয়োগ না দেয়, বিলগুলো তারা তো বলছে আরো বেটার করে নিয়ে আসবে, যদি আনে তাইলে তো আমরা দেখতে পাবো যে করলো কি করলো না। আমি তো বলছি দ্রুত করার দাবিটা উঠতে পারে ভাইরে, আমি তো বলছি বিএনপি না ব্যাপার তা না। ব্যাপার হচ্ছে যে 16টা জি টাইম বার্ড হয়ে গেছে, অর্থাৎ 1 মাসের ভিতরে হয়ে যেতে হবে অধ্যাদেশ, এটা 1 মাসের ঊর্ধ্বে হয়ে গেছে, তো ওইটা তখন টাইম বার্ড হয়ে গেছে, বাতিল হবে। আপনি ইচ্ছা করেই করছেন। হ্যাঁ, এটা তো কিন্তু তখন সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হলো এটাকে আরো শক্তিশালী করে পরবর্তী পার্লামেন্টে আনা হবে, আর 4টা কিন্তু একদম বাতিল করে পরবর্তী পার্লামেন্টে না, পরবর্তী সেশনে, পরবর্তীতে, হ্যাঁ পরবর্তীতে অধিবেশনে হইতে পারে, আর 5টা অধিবেশন পরে হইতে পারে, এটা গ্যাপ আছে এখানে। সেখানে একটা আর্গুমেন্ট আছে, ধরেন প্রত্যেকটা মিনিস্ট্রিতে ড্রাফটিং সেল থাকে, ওটার জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি এটার হেড, তারা তো আর আইন বিশেষজ্ঞটা না, আইন মন্ত্রণালয়। আমি গড়ে হিসেব করে দেখছি যে 100 যতগুলি অধ্যাদেশ জারি হয়েছে তাতে করে প্রত্যেক দিন 4.06টা করে অধ্যাদেশ জারি করতে হয়। তারা পারলে আপনারা পারছেন না কেন? মানে এখনকার সরকার পারছে না কেন? অন্তর্বর্তী সরকারের সময় যদি 133টা ড্রাফট করে অধ্যাদেশ আকারে নিয়ে আসতে পারে, এর মধ্যে তো আপনি এই 16টা বাদ দিয়ে বাকিগুলো তো অ্যাপ্রুভ করছেন, কারণ তো এগুলা সহি ছিল। না না, আবার রাষ্ট্রপতি বলছে অনেক অধ্যাদেশ জারি সে জানেই না, জানেই না, বললে হবে না, ওনার স্বাক্ষরে হয়েছে না, ওনার স্বাক্ষর হয় নাই তো। না না, আপনি একটা উদাহরণ দেই, নতুন ডিবেট না আমি উদাহরণ দেই আপনাকে। না না, সেটা আমার কাছে কোনো সুযোগ নেই, সুযোগ আছে, সেটা বলার তো কোনো সুযোগ নেই। আমি জানি না, বলার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা বিদেশ থেকে ভ্রমণ করে আসলে কোনো এগ্রিমেন্ট করলে সবকিছু রাষ্ট্রপতিকে অবহিত করতে হবে, এটার সাংবিধানিক বাধ্যবাধকতা। উনি 18 মাসে একদিনও রাষ্ট্রপতির সাথে দেখা, সেটা তো ভিন্ন প্রসঙ্গ, এটার সাথে অধ্যাদেশের তো কোনো সম্পর্ক নাই। অধ্যাদেশ আমি বলি না, কোনো আপনি বার করে দেখেন না, এটা তো রেওয়াজ, এটা তো একটা রেওয়াজ, এটা সংবিধানে লেখা আছে, টাইম ফ্রেম নাই, এটা পার্লামেন্টেও তোলার নিয়ম আছে, আপনি জানেন কিনা এটা? আমি উদাহরণ দেই, আপনি কিন্তু পার্লামেন্টে বলা নাই কতদিনের ভিতর তুলতে হবে, খালি বলা আছে যে পার্লামেন্টকে অবহিত করতে হবে, তো কতদিনের ভিতর করতে হবে এটা বলা নাই। এইজন্য আমার কথা হলো 50 বছর আগের আইনও উঠে নাই পার্লামেন্টে, এমন চুক্তি আছে না। আমার কথা হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের জন্য যে অধ্যাদেশ জারি করে যে সে ভিভিআইপি প্রটোকল নিল, এটা কি সংবিধানে আছে? এটা তো আগে ছিল 6 মাস করে। সংবিধান, এটা তো সংবিধানের পার্ট না, এটা তো একটা আইন, সংবিধানের আর আইন তো আইনের উনি ওনারটা করছে, কিন্তু ওটা তারপরে এটার যে আইন ছিল এসএসএফ এর যে আইন, সেই আইনে এটা বলা আছে যে গভর্নমেন্ট চাইলে যে কাউকে ভিভিআইপি ডিক্লেয়ার করে উনি ওনারটা করছে, করার পরে তো এটা কই, ওটার কই আইন কোথায়? ওটা তো ঠিকই, এটা তো বিধি প্রেস থেকে ঘোষণা হওয়ার সাথে সাথে বুঝে পারছেন আইনের পরিবর্তন হয় নাই। আপনি কথাটা বললেন, এটা তো বিধি, এটা তারই পাওয়ার, গভর্নমেন্টেরই পাওয়ার না, এটা হলো মানুষের সবার জন্য আছে 6 মাস, উনি করে নিছে 1 বছর, তারপরে গায়েব করে ফেলছে, ওটা নাই, কিন্তু আমার কাছে আছে, ওটা গায়েব করে, ওটা নাই, বিধি প্রেস ওয়েবসাইটে পাবেন, ওটা পাবেন না। আমার কথা
4টা সংস্কার এটা বাতিল হয়ে গেছে। এটি নিয়ে বড় প্রশ্ন হচ্ছে যেগুলা জুলাই সনদে আউলা বাজাইছে আলী রিয়াজরা, কি জুলাই সনদে লেখা আছে, কেন ওটা লিখতে গেল? যে লেখছে যে যেটাতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে ওখানে লেখছে ব্র্যাকেটে নোট, যদি এটা নিয়ে জনগণের ম্যান্ডেট পায় তাহলে তার মতো করে বাস্তবায়ন করতে পারবে। তাহলে এটা তাকে এটা আলী রিয়াজ লেখে না, এটা বিএনপি আচ্ছা, লিখছে। যাই হোক, এটা তো আমরা জানি, ওইটুকু জানি, কিন্তু এখন সমাধানটা কোন পথে? সমাধানটা হচ্ছে অভ্যুত্থানের শক্তি। আবার কথা হচ্ছে দেশটা আইনের শাসন থাকতে হবে, গণতন্ত্র সুশাসন থাকতে হবে। মঞ্জু ভাই, এবং এই ক্ষেত্রে ঐক্যবদ্ধের ভিত্তিতে এখন যেহেতু বাচ্চা উভয় পক্ষে ঠেলাঠেলি বাচ্চে, মধ্য পথটা হচ্ছে মঞ্জু ভাই যেটা কইছে এইটাই ঠিক, কমিটির ভিতরে যাক, যা যদি বিএনপি না মানে সেটা বাইরে। কি মঞ্জু ভাই আসলে তাই বলছেন নাকি আপনি কি বলছেন? আমি বলতে চাচ্ছি সব কথার শেষ কথা হচ্ছে পরিবর্তন এবং সুশাসন। হ্যাঁ, ধরেন বিএনপি কোনো সংবিধানই পরিবর্তন করলো না, জি, কিন্তু তার আচরণে, তার শাসনে সত্যিকার অর্থে মানুষ দেখলো যে এটা আসলে ভিন্ন একটা শাসন পাইছি আমরা। তো আজকেও একটা জরিপ দেখলাম যে তারা বলছে যে প্রধানমন্ত্রীর ইয়েকে 75 ভাগ, কাদের জরিপটা আমি ডিটেইলস বলতে পারছি না, আমি আপনার কথাটা শেষ করি, সমর্থন করছে। জাহিদ ভাই আমি আপনার কথাটা শেষ করি। প্রথম কথা হচ্ছে জনগণ যদি দেখে, জনগণ সংবিধান পড়ে না, আসলে কথাটা তো সত্য, জনগণ দেখতে চায়, মাঠে দেখতে চায়, জনগণ অত মার প্যাঁচ বুঝে না। জনগণ যদি দেখে যে এটা একদলীয় ফ্যাসিবাদী শাসন হয় নাই, জনগণ যদি দেখে বিএনপির লোকেরা অন্যায় করছে, বিএনপির লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে, জনগণ যদি দেখে একটা লোক ভালো মানুষ, উনি হয়তো বিএনপি করে না কিন্তু তারপরেও বিভিন্ন তাকে গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসানো হচ্ছে বা তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, জনগণ মনে করবে যে না ওকে, আমরা যতই সংবিধান গণভোটের কথা বলি জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু বিএনপি যেহেতু সংস্কার মানছে না এবং না মানার পরে যখন জনগণের কাছে দেখা যাবে যে সুশাসন পাচ্ছে না, জনগণের কাছে দলীয়করণ হচ্ছে, তখন আমরা অবশ্যই বলবো যে এই গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে আজকে এই পরিণতি হচ্ছে। আজকে যে এই যে দলীয়করণ, আজকে যে এই যে প্রশাসন মানে নির্দলীয় হচ্ছে না, আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এটা ডিউ টু জনগণের 70% রায়কে বিএনপি অবজ্ঞা করেছিল। এই জন্য এটা আমরা সুযোগটা আরো বেশি পাবো। কিন্তু আপনি যেটা বলছেন এটা তো আপনি ভিন্ন বিতর্ক নিয়ে আসলেন। তাইলে কি বিএনপির ওই সংস্কার না করে তারা যদি আচরণের মধ্য দিয়ে এটা প্রমাণ করে, তাহলে আর ওই সমস্ত সংস্কারের দরকার নাই? আমি আপনাকে সেটা বলি নাই রে ভাই। সংস্কার কিছু না করলে আচরণ বিএনপি জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ দিয়েছে, উনি তো বিএনপির কেউ না। আপনি এরকম অনেকগুলো ভালো ভালো কাজ করছে, আমরা দেখছি, আবার খারাপও কিছু করছে। আমি তো আপনাকে সেটাই বলছি। প্রথম কথা হলো বিএনপির যে আর্গুমেন্ট, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে জনগণ ফাইনালি কি হবে সেটা। হ্যাঁ, বিএনপি যদি সংস্কার করত, সংস্কার করার পরে যদি সে ফেল করত, তাহলে আমাদের কথা মানুষ গ্রহণ করতো না। মানুষ মনে করতো কই মিয়া সংস্কার তো করছে, তারপরে তো কোনো পরিবর্তন নাই। বিএনপি যখন সংস্কার করবে না, তারপরও পরিবর্তন হবে না, তখন আমরা বলবো এই সংস্কারটা করলে পরিবর্তনটা হইতো। বিএনপি এটা করতে দেয় নাই, ফলে বিএনপিকে আমরা যে 70% ভোট যারা আছে আমরা তাদেরকে মানে সংঘবদ্ধ করব। এখানে কিন্তু বিএনপিরও ভোট আছে। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা অবশ্যই আছে 52 থেকে 70, আপনাকে আমি ব্যাখ্যাটা বলি। দ্বিতীয় হচ্ছে আমি যেটা বলেছি এটা জনগণের জায়গা। বিএনপি যদি সংস্কার না করেও সুশাসন দেয়, তখন জনগণ আমাদেরটা গ্রহণ করতে চাইবে না। আমি আর সংস্কার করেন, ভালো হইতে চালাইতেছে বিএনপি। এই জন্য আমি বলছি এখন এরকম একটা পজিশন আছে এই মুহূর্তে, মানে এটা আমি একটা সম্পূরক প্রশ্ন উদাহরণ দেই। ধরেন প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে এআই বসাইছে, এখন ড্রাইভাররা কিন্তু সজাগ হয়ে গেছে, সিগন্যাল ক্রস করে না ডরে, যারা ফাইন হয়ে যাবে। সাধারণ জনগণ খুশি হয়েছে, এটা খুশি হয়েছে। দ্বিতীয় আসে দেখেন কিউআর কোড বসায় দিছে। এই কিউআর কোড ফাইনালি কিন্তু সোসাইটি, ক্যাশলেস সোসাইটি যদি হয়, এই দুর্নীতি টুর্নীতি থাকবে না, মাস্তানি সব ধরা পড়বে। তখন স্ক্যানার বসায় দিতে হবে, সরকারের নিজস্ব স্ক্যানার বসায় দিয়ে এআই বসায় দিবে, ওই টেকনাপে শালা চুরি করছে, ওর ধরা খাবে। দরকার ওটা স্ক্যানার দিয়ে পাইছে সত্য না মিথ্যা, হ্যাঁ সত্য হলে খাপ করে ধরো। ক্যাশলেস সোসাইটি যদি হয় তাহলে একমাত্র হুন্ডি ছাড়া আর তো কোনো ধরার কোনো দরকার নাই, পথ বের হয়ে যাবে। আজিজ ভাই আপনি যেগুলো বলছেন এগুলো তো ধরেন এগুলো এক ধরনের ব্যবহারিক সংস্কার। সংস্কারের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে ব্যবহারিক আর একটা হচ্ছে কাঠামোগত। যেমন ধরেন আপনার এই প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সিকিউরিটি নিচ্ছেন না, রাস্তায় কোনো পুলিশ বসায় দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন না।
এইটা তো ওনার ব্যবহারিক সংস্কার, মানে এটা আছে ওনার আইন বিধান, উনি এটা গ্রহণ করছেন না, ঠিক আছে। এখানে কিন্তু কোনো আইনের পরিবর্তন হয় নাই, বিধানের পরিবর্তন হয় নাই, প্রয়োজন পড়ে নাই, আচরণের পরিবর্তন হয়েছে। আমরা বলছি বিধানেরও পরিবর্তন করতে হবে, আচরণের পরিবর্তন করতে হবে। কালকে যদি তারেক রহমান না থেকে অন্য কেউ হতে, তো আচরণ আবার আগের মতো হয়ে যাবে, তো আমাদের রাষ্ট্রের কি লাভ হইলো? ঠিক আছে না? আপনি তো দেখেছেন যেই দিন মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার জারি করলেন যে উনার ছবি দিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না, ওনার ছবি দেওয়া যাবে না, সারা বাংলাদেশের সবাই তো এটাকে প্রশংসিত করেছে। বিরোধী দল কি কোনো বিরোধিতা করেছে? প্রশংসা করেছে, সবাই আমরা প্রশংসা করেছি। সেই একই দিনে যখন দেখা গেল যুবদল নামধারী অভিযোগে কেউ একজন চাঁদা তুলতে গিয়ে একজন মানুষের স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে করছে এবং সেটা আসছে, তখন কি আপনি মুখ বন্ধ রাখতে পারছেন? তখন তো আমাদেরকে আগেও তো গ্রেফতার করেছে না, আমি বলছি তাৎক্ষণিকভাবে। মানে আমার কথা হলো যে আপনি লক্ষ কোটি শ্রম মানে কর্মী বাহিনীকে আপনি তো আর সবার উপর নজরদারি করতে পারবেন না কে কি করছে। না জাহেদ বাট ভাই, আপনি যদি ব্যবস্থা নেন এটাও মানে ভালো পদক্ষেপ, এবং এই ক্ষেত্রে অ্যাটলিস্ট তারা এটা ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থা নিয়েছে, এটা তো আমি আপনাকে বলছি না ব্যবস্থা নেয় না, আমি বলছি যে ঘটনাটা ঘটছে সেইটার সমালোচনা তো আপনি আটকে রাখতে পারছেন না। আপনি দেখেন এটা যত আইনই করেন, এটাকে কোন আইন দিয়ে এগুলো এই আচরণ ঠেকাতে পারবেন? ভয় দেখাতে পারবেন, যেমন উনি একটু আগে বলছিলেন যে আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই ঘটনাটা যদি জামাতের কেউ করতো বা এনসিপির কেউ করতো, জামাতের লোক তো করছে, মানে এই যে জোর করে ছুটায় নিয়ে যে ঘটনাটা ঘটাইছে, মানে যে ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের যারা ঘটনা ক্ষমতায় থাকে তারাই তো এটা বেশি করবে, অন্যরাও তো করবে কম করবে। না না, ক্ষমতায় দুই পার্টি আছে, জামাতও আছে, এনসিপিও আছে, বিএনপিও আছে। আমি আপনাকে বলি, সবাই জোর খাটায়। আমি আপনাকে বলি, এই যে নারায়ণগঞ্জের একজন এমপির ছেলেকে গ্রেফতার করছিল না, আপনি যে বলছেন গ্রেফতার তো করছে, গ্রেফতার করে রাখছে না ছেড়ে দিচ্ছে? ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এই গ্রেফতারটা যদি এনসিপির কেউ বা জামাতের কেউ হইতো তাহলে কি ছাড়তো না। আমি যেটা বলছি, জনগণ বিচারটা এইভাবে করবে যে আপনি বৈষম্য আছে না পার্থক্য আছে। আমি তো আপনাকে বললাম যে আপনার মনে থাকার কথা, বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পরে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল। সেই অপারেশন ক্লিন হার্টে প্রথম গ্রেফতার হয়েছিলেন নাসিরউদ্দিন পিন্টু, হি ওয়াজ সিটিং এমপি, আর মারা গেছিল নারায়ণগঞ্জের ডেভিড, বিএনপির নেতা। এই ঘটনার এই একটা মানে চ্যালেঞ্জ করার মতো এই একটা ঘটনার পরে দেখা গেছে যে টোটাল বিএনপির মধ্যে একটা ত্রাস তৈরি হয়ে গেছে যে না বাবারে, পিন্টু ভাইয়ের মতো লোক ছাড়া পায় নাই, আমি কে? তো সুতরাং আমি যেটা বলছি যে সরকারের দুটো চ্যালেঞ্জ, একটা হচ্ছে কাঠামোগত সংস্কার কেন করতে হবে, সে যদি কাঠামোগত সংস্কার না করে আগামীবার যখন সে বিরোধী দলে আসবে তখন সেই সমস্যাটা আবার হবে, তাকে এটা মোকাবেলা করতে হবে। আমি আপনাকে সহজ উদাহরণ দিই, তারেক রহমান কোনো প্রোটোকল নিচ্ছেন না, এটা কিন্তু আইনের পরিবর্তন করেন নাই, উনি ওনার আচরণের পরিবর্তন করছেন। কালকে আজিজ ভাই ধরেন প্রধানমন্ত্রী হয়ে গেল, উনি আবার প্রোটোকল সব নেওয়া শুরু করলো, ঠিক আছে, আর তারেক রহমানকে ধরে আবার জেলখানায় ঢুকাই দিল। মানে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, আপনি যখন জেলে যাবেন তখনই আপনার লিগ্যাল প্রোটেকশনটা দরকার, বিচার বিভাগের স্বাধীনতাটা তখন দরকার। এখন তো বিএনপির বিচার বিভাগ স্বাধীনতা দরকার নাই, বিএনপি তার এখনকার আলোকে ভাবলে হবে না, বিএনপিকে ভাবতে হবে 15 বছর সে বিরোধিতায় থেকে যে বেদনা, যে কষ্টের সম্মুখীন হয়েছে, সেই কষ্টের জায়গা থেকে রাষ্ট্রের সংস্কারের জায়গাটাকে তাকে বিবেচনা নিতে হবে। বিএনপি এখন ক্ষমতার চশমা দিয়ে দেখছে, যার কারণে সে মনে করতেছে আমি ভালো করে ফেলবো, যেটা আমি বললাম আর কি, যে আমি যেমন তারেক রহমান ভাবছেন যে আমি প্রোটোকল নিব না, খাবার কমায় ফেলবো, আমি মানে ব্যানার থেকে ফেস্টুন থেকে আমার ছবি সরাই ফেলবো, ওয়েল গুড, কিন্তু আপনি যদি এই কাঠামোগত সংস্কারে না যান তো আরেকজন এসে তো আবার আগের মতো শুরু করে দিবে, পরিবর্তনটা তো হবে না। যেমন উনি বাধ্য করেছেন যে সরকারে যাওয়ার পরে, যেমন জামাত সরকারে যাওয়ার আগেই বলেছে যে আমরা নিব না, গাড়ি নিব না, প্লট নিব না। বিএনপি কিন্তু ক্ষমতা আসার পরে বলেছে যে আমরা প্লটও নিব না, গাড়িও নিব না। সো আবার আইন করে ওটা কিন্তু কি করেছেন, বাতিল করে দিয়েছেন। এখন কিন্তু চাইলেও কেউ নিতে পারবে না, গাড়ি আর প্লট নিতে পারবে না, এটা আইন করে বাতিল করেছেন। সেই জন্য আমি বলছি ওনার যে বিহেভিয়ারাল চেঞ্জ সেটাকেও কিন্তু কাঠামোতে কনভার্ট করতে হবে, না করলে উনি না খাইয়ে মরে যাবেন, 150 টাকার খাবার খাবেন, আরেকজন ওই টাকা যেগুলো বাঁচবে আরেকজন এসে সব আপনার 1.5 লক্ষ টাকার খেয়ে ফেলবে। তবে মঞ্জু ভাই শোনেন, একজন এমপি বেতন পায় সর্বোচ্চ হয়তো 55,000, সব মিলে 1,70,000-80,000 টাকা, কিন্তু অধিকাংশই তো দেখা যায় যে তারেক রহমান নিজস্ব গাড়ি চলে না, তারা তো গাড়িতে ঠিকই নিজের গাড়িতে চলে, অধিকাংশই টাকা পায় কোথায়? আপনারা এই প্রশ্ন তো কয়েকদিন আগে করছিলেন, উনি বলছেন ভাড়ার গাড়ি ভাড়া বাকি পড়ে গেছে, এনসিপির কনভেনার নাহিদ ইসলাম ব্যাখ্যা দিয়েছেন
পার্লামেন্টে উনি তো বলছে না জি। ফ্রিজ চায়, পর্দা চায়, টেলিভিশন চায়, না বলছে থাকলে না একজনের না নাই, ভাই এত কিছু চায় নাই, শুধু একটা চাইছে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন আর চাইছে। এটা সরকারি কোয়ার্টারে চাইছে, উনি ব্যক্তিগত নিয়ে যাওয়ার জন্য চায় নাই। না আর উনি তো সবার জন্য আর চাইছে। আর ওনার নাই, হয়তো অন্য একজনের আছে, না, ওনার নাই, উনি পার্লামেন্টে- সরল বিশ্বাসে বলে ফেলছেন। শোনেন, পার্লামেন্টে এও হয়েছে যে বাপ জীবিত আছে, তার ফ্যামিলির ভিতরে সব মুক্তিযোদ্ধা ছিল, তার বাপ মা এখনো বেঁচে আছে। সেটা তো সংশোধনে উনি দুঃখ নৈতিক- প্রকাশ করছেন। না। যে জিনিসটা উনি দুঃখ প্রকাশ করে ফেলছেন, সংশোধনী No, হয়ে গেছে, no, 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 এটা নিয়ে এটা আপনি আর বিতর্ক নৈতিক করার দরকার নেই। স্খলনজনিত অপরাধে তাকে ধরা উচিত ছিল। এরকম মিথ্যা কথা যে বলতে পারে পার্লামেন্টে দ্বারা। না ওনার মাথা ব্যথা করছিল ওই দিন, মাথা ব্যথা ব্যাখ্যা দিচ্ছে তো ভাই। আচ্ছা, আমরা আপনি ভিন্ন কত একটা কঠোর। প্রসঙ্গে যাই। আমার মনে হয় যে এটা নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি, কিন্তু এটা যেটা মনে হচ্ছে যেদিকে গড়াচ্ছে যে এটা হয়তো 5 বছর পরে গিয়ে হবে। 5 বছরে বিরোধী দলেরও খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না, যেহেতু নামও দিচ্ছে না কমিটিতে, কিংবা কিভাবে সমাধান হবে। আর সরকার তো ইউনিল্যাটারাল এটা করার ব্যাপারে আগ্রহ থাকবে না। মানে আজকের আলোচনায় আমরা এটা বলতে পারি। আমি অন্য দুটো প্রসঙ্গ নিয়ে একটু আলাপ করতে চাই। যে আজকে পার্লামেন্টে অর্থমন্ত্রী বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। যেটা এর আগে শেখ হাসিনার আমলে যে আইনটা হয়েছিল, যে আপনি ব্যাংকে টাকা রাখলেন, যতই রাখেন, এটা 1 কোটি রাখেন, 5 কোটি রাখেন, আপনি 1 লাখ টাকা পাবেন। যদি ওই ব্যাংক দেউলিয়া হয়ে যায় কিংবা লুটেরারা লুট করে নিয়ে যায়, যেটা হয়েছে এই 17 বছরের শাসনামলে যেটা হয়েছে, যে আইন করে এটা বলে দেওয়া হয়েছে। আগে মানুষ জানতো যে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার, বাংলাদেশ ব্যাংক সরকার আছে, আমি টাকাটা ব্যাংকে রাখছি মানে সরকার ব্যাংকের পারমিশন দিচ্ছে, আমার টাকাটা নিশ্চয়তা সরকার দিচ্ছে। কিন্তু আইন করে দেওয়া হলো যে আপনি সর্বোচ্চ 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। অন্তর্বর্তী সরকার এটাকে 2 লক্ষ টাকা করেছিল, এবং যখন প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন রেজ করছিল 5টা ব্যাংকের ক্ষেত্রে, এটার মাধ্যমে তারা সম্মিলিত ইসলামী ব্যাংক করলো। আজকে অর্থমন্ত্রী এটার একটা মেজর চেঞ্জের ঘোষণা দিয়েছেন, ইমপ্লিমেন্টেশন করতে পারবেন কিনা, যে না, আমরা পুরো টাকায় যে ব্যাংকগুলা, বিশেষ করে 5টি ইসলামী ব্যাংককে নিয়ে যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, তার গ্রাহকরা পুরো টাকাই পাবেন, মুনাফা সহ পাবেন। এবং আমরা উনি আগের অবস্থান পরিবর্তন করে, আপনারা জানেন যে ব্যাংক আইনেও পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে, যে যারা টাকা লুট করে নিয়েছে তাদের সম্পত্তি বিক্রি করে এই মুনাফাটা ফিরিয়ে আনা হবে। মানে বিএনপি সরকারের মধ্যেই এই 4.5 মাসের মধ্যেই একটা অবস্থানের পরিবর্তন, ব্যাংক আইনের একটা পরিবর্তন আসছে। আজকের এই ঘোষণাটা আরো স্পষ্ট অবস্থান, যে না, ওদের সম্পত্তি কুপ করা হবে। এটা অন্তর্বর্তী সরকার এটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু বিএনপি সরে গেছিল, এখন আবার ওই আমি জায়গায় আপনাকে বলি যে টাকাটা তো চুরি করেছে আওয়ামী লীগের লোকেরা। জি, চুরি করে সেগুলোকে হালাল করার জন্য তারা এই আইনটা করেছে। এখন যে আইনটা যে 1 লাখ টাকা 1 লাখ টাকা বা 2 লাখ মাত্র টাকা পাবেন ফেরত আপনি, পাবেন। যাই থাকুক না। তো বিএনপি যদি ওই আইনের উপর থাকে, বিএনপির লাভ কি? বিএনপি টাকাও পাইলো না, গ্রাহকেরও টাকা পাইলো না। এখন বিএনপি যদি এই টাকাটা ফেরত এনে গ্রাহককে দেয়, বিএনপিরও লাভ, গ্রাহকেরও লাভ। গ্রাহকের লাভ কি? লাভ মানে কি? গ্রাহকের তো এটা বৈধ প্রাপ্য, এটা তাকে তো কোনো আপনি না, বিশেষ কোনো সুবিধা দিচ্ছেন না, বরং আপনি ন্যায় বিচার করছেন, জাস্টিস করতেছেন। জি, এই জাস্টিস করার জন্য বিএনপি যদি ওই লুটের টাকাগুলো এনে লুটেরাদের জমি সম্পদ ধরে এনে দেয়, বিএনপির তো পকেট থেকে দিতে হচ্ছে না, বিএনপি তো কোনো লস এখানে নাই। কিছু প্রশ্ন তো ইতিমধ্যে উঠে গেছে, যে যারা আওয়ামী লীগের লুটেরা ছিল তাদেরকে আপনারা সহযোগিতা করছেন। ওই টাকা আনবেন কিভাবে? আমি আপনাকে বলি, আমি যেমন ইসলামী ব্যাংকের এসালম যে শেয়ারগুলো সে কিনেছে, হ্যাঁ, তার শেয়ারগুলো তো এখন বাংলাদেশ ব্যাংক বাজেয়াপ্ত করেছে। জি, বাংলাদেশ ব্যাংকের কাছে এই শেয়ারগুলো তো আছে। জি, তো এই শেয়ারগুলো তো বাংলাদেশ ব্যাংক পাবলিকলি বিক্রি করতে পারে। কিছু আইনগত বাধা আছে, বিক্রি যে করে কারণে অন্তর্বর্তী সরকার আমি আপনাকে উদ্যোগ বলি নিয়েছিল কিন্তু ইমপ্লিমেন্ট করতে এই পারে না। শেয়ারগুলো বিক্রি করে ইসলামী বাংলাদেশ ব্যাংক তো এক ধরনের ফান্ড জেনারেট করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার যে সম্পদগুলো আছে এসালমের বা অন্যান্য লুটেরাদের যাদের আছে, সেই সম্পদগুলো বিক্রি করে তো সে টাকাটা পাবে। বাইরের গুলো আনার কথার পরেও এখানে যেটা আছে সেটা তো আপনি করতে পারতেছেন। সুতরাং এই লুটেরাদের যেই শেয়ারগুলো আছে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের যেগুলো আছে, সেগুলোকে আপনি সিজ করে কিন্তু এই ধরনের কার্যক্রমে যেতে পারেন। আমি যেটা মনে করি বিএনপি রাইটলি ডিসিশন নিয়েছে, আমাদের সকলের সাহায্য করা উচিত যে এই লুটের টাকা ফেরত না। কারণ বিএনপি তো কোনো লাভ নাই ভাই, বিএনপি যদি টাকা না আনে বিএনপির লাভ কি বলেন তো, ক্ষতি কি? বরং বিএনপি আনতে পারলে আমাদের ইকোনমির লাভ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি হিস্ট্রিতে একটা বলতে পারবে যে আমি আপনারা 2 লাখ টাকা হাসিনা দেওয়ার কথা বলে বা 1 লাখ টাকা দেওয়ার কথা বলে পালাই গেছিল, আমরা কিন্তু টাকাও ফেরত আনছি এবং আপনাদের টাকাটাও দিতে পারছি।
এবং আমি অন্য কিছু বলি না, আমি আপনাকে বলি এটা একটা স্পিরিচুয়াল কথা হবে, এই লোকগুলো যদি দোয়া করে, বুঝছেন, সংখ্যা তো অনেক, কারণ আপনি এটা সংখ্যা তো অনেক, মানে অনেক বললেও ভুল হবে, এটা কত বেশি কল্পনা করার মতো না। আপনি প্রতিদিন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা ফোন করে, জানেন, তার 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 2 লাখ টাকা, ভাই এই 2 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ফেরত দিতে পারছে না, নাই, তাদের টাকা গায়েব করে ফেলছে। আপনি দেখেন শেয়ার বাজার, ব্যাংকে আমানতকারী, তারপরে বিভিন্ন কোম্পানির যে মানে মালিকানা শেয়ার, যেগুলো প্রধানমন্ত্রী শেয়ার বাজার নিয়ে পার্লামেন্টে কথা বলেছে, হ্যাঁ বলছে, এটা তো ভাই 2-4 হাজার লোক না, লক্ষ লক্ষ মানুষ ফতুর হয়ে গেছে এই জায়গায়। যদি এটা তো বিএনপির কমিটমেন্ট ছিল, আমরা বহুবার বলছে বিএনপি যে শেয়ার বাজার যারা লুট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এখন পর্যন্ত দৃশ্যমান কিছু হয় নাই। মানে 4 মাস 5 মাস কোনো সময় না, অর্থমন্ত্রী বলছে 4 বছর সময় লাগবে অর্থনীতি ঠিক করতে, 4 বছর সময় তো লাগবে। সেটা তো সামগ্রিক ভাবে বলছেন, কিন্তু আজকে প্রধানমন্ত্রী আবারও রিপিট করছেন যে শেয়ার বাজার কেলেঙ্কারিতে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটাকে আবার আগের জায়গায় মানে ভালো জায়গায় ফিরে আনার উদ্যোগ নেওয়া হবে, এগুলো বলছেন না। এখন টাকার ব্যাপারে আজিজ ভাই আপনি কি বলেন? এই যে মানে আমরা কয়েকটা পদক্ষেপ দেখলাম যে সরকার ইসলামী ব্যাংকের ব্যাপারেও একটা পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সমালোচনার মুখে কিংবা জনগণের চাহিদার দিকে, আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে খুব দ্রুতই তারা এটা কারেকশন করেছে। সরকার যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু এটা সংশোধন করেছে এবং এখন একটা পজিটিভ প্রক্রিয়ার মধ্যে আছে। আজকে আবার অর্থমন্ত্রী এই ঘোষণা দিলেন যে টাকা ফিরিয়ে দিবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের। মানে সরকার কি তাইলে ব্যাংকে টাকা রাখা, আপনি টাকা রাখলেন, আপনার তো অপরাধ না। এই টাকা অন্য একজন চুরি করে নিয়ে যাবে, মেরে নিয়ে যাবে, সে টাকা দিবে না কেন? এটা তো সরকারের দায়িত্ব, কারণ এগুলো তো ব্যাংক, এটার বাংলাদেশ ব্যাংক করলে এটার গার্জিয়ান, তো টাকা দেওয়া এই সিদ্ধান্তটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। এটা আরো একটা পজিটিভ দিক, তো মানুষ তখন, এখন তো মানুষ টাকা রাখতে স্বচ্ছন্দ, এখন তো মানুষ টাকাও রাখবে, টাকা রাখবে, এটা উচিত এবং এই টাকা ফেরত দেওয়া উচিত। আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। আমরা 2 দিন থেকে যেটা লক্ষ্য করছি, গত 1 সপ্তাহ থেকেই হচ্ছে যে ভারী বর্ষণে সারা দেশ, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল একবারে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং ওইখানে 14 জন রোহিঙ্গা সহ 19 জন মারা গেছে। রোহিঙ্গারা পাহাড়ে থাকে, জানেন, তারা মানুষ আমাদের এখানে আসে, আশ্রিত হয়ে যাবে, কিন্তু মারা যাওয়ার ঘটনা ঘটেছে পাহাড় ধসে এবং পুরো চিটাগাংটা কলাপস করে গেছে। ইনফ্যাক্ট গতকালকে যদিও বলা হচ্ছে এটা 43 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চিটাগাংয়ে, আজকে সিলেটে হয়েছে এবং 6টা বিভাগে ফোরকাস্ট আছে যে বৃষ্টি। তো এটা বর্ষার সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই যে কিছু হলেই একবারে ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, এ থেকে কি আমাদের কোনো পরিত্রাণ নাই? না, চিটাগাংয়ের অবস্থাটা ভিন্ন। চিটাগাংয়ে কিন্তু বিরাট ফান্ড আছে, কিন্তু ওখানে হচ্ছে কি, যখনই বৃষ্টি হয় ওখানে আমি দেখলাম যে 101টা নালা এবং খাল আছে, এগুলো সিল্টে ভরে যায়। বৃষ্টি হলে পানি জমে এই কারণেই যে সমুদ্রের পানি তখন উঁচু হয়ে যায়, লেভেল, পানি আউট হয় না। আর এদিকে এই নালাগুলি সব দখল হয়ে গেছে, ফাইনালি আমি দেখলাম যে এটার সমাধান হচ্ছে গাইড বাঁধ লাগবে, সুইচ গেটের মতো। যখন পানি আপনার খালগুলো বেদখল খালগুলো খনন করতে হবে এবং পানি যখন সমুদ্রের পানি যখন উচ্চতা বেড়ে যাবে তখন পাম্প দিয়ে সেচে উপরে ফেলে দিতে হবে পানি, তাছাড়া কোনো রাস্তার সমাধান নেই। পাহাড় দোষে আপনি যেভাবে বলছেন এটা বিষয়টা হয়তো অতটা সহজ না, পাহাড় ধসের ঘটনাও ঘটছে। মানে আমি পাহাড় ধসের ঘটনা চট্টগ্রামে প্রতি বছরই ঘটে, প্রায় সময় ঘটে। এটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। পাহাড়, আপনি যে রোহিঙ্গাদের এলাকার কথা বলেছেন, সেখানে তো রোহিঙ্গারা যে মানবেতরভাবে থাকে, সেখানে তো পাহাড় ধসার মতো একটা সিচুয়েশন অলরেডি আছেই। আমাদের চট্টগ্রামে, কক্সবাজারে, পার্বত্য চট্টগ্রামে প্রচুর পরিমাণে পাহাড় কেটে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। পাহাড় কাটার তো সারাটা বছর এটার তো একটা নজরদারি লাগবে। পাহাড়ে ঘর তুলতে দিবে কেন? 1, 2 নম্বর, পাহাড় কাটা বন্ধ হয় না কেন? সারা জীবন এটা বলা হয়, এটা বন্ধ করে না, ইয়েটাকে দেখভাল করে কে? দেখভাল আমি ওই যে চট্টগ্রামে আমি তো ছিলাম, ওখানে আমার জন্ম, বড় হয়েছে সেখানে। চট্টগ্রামের চাকতাইখাল বলে যে জায়গাটা আছে, এটা শহরের প্রত্যেক বড় বড় জায়গায় এই ক্যানেলটা বা এই পজিশনটা আছে। এখানে সবচেয়ে বড় সংকট হচ্ছে 1,000,000 কোটি টাকা ব্যয় হয়, প্রত্যেকবার বরাদ্দ হয়,
কিন্তু এখানে প্রচুর টাকা তছরূপ হয়, এটা প্রপারলি খনন করা হয় না, পরিষ্কার করা হয় না, এটা জমে যায়। চাকতাই খালটা এটা চট্টগ্রামের একটা দুঃখ, এটা আপনি শুনবেন, আপনার তো শোনার কথা, আপনারা রিপোর্ট করেছেন। তো সুতরাং চাকতাই খালের ব্যাপারে প্রত্যেক সরকারেরই একটা কমিটমেন্ট থাকে। এবারে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে চট্টগ্রামের এখন মেয়র আছেন ডক্টর শাহাদাত, উনিরা বিভিন্নভাবে, জামাতকে আমরা দেখেছি তারা খনন করছেন, নানা ধরনের সেনাবাহিনী ইমপ্লিমেন্ট করছে, এইটা প্রপারলি একটা মাস্টার প্ল্যান নিয়ে করা দরকার। চট্টগ্রামে কিন্তু ফ্লাইওভার হওয়ার কারণে নানা রকমের কাঠামোগত সংকট ও জলাবদ্ধতার ব্যাপার হয়েছে। ফলে আমি যেটা মনে করি, চট্টগ্রামে এই ধরনের বন্যা কিন্তু মানে এই ধরনের জলাবদ্ধতা কিন্তু এত প্রকট আকার ছিল না। বৃষ্টি বেশি হলে জলাবদ্ধতা তো ঢাকা শহরে আর আপনি শুধু চট্টগ্রামের কথা বলেছেন, আমি তো দেখছি পানির সংকট, মানে এই জলাবদ্ধতা কিন্তু ফেনী নোয়াখালীতেও হচ্ছে, ফেনী নোয়াখালী ফেনীতেও কিন্তু, হ্যাঁ আমার এলাকাতেও বন্যার একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। কতবার তো এটা ভয়াবহ অবস্থায় ছিল। বৃষ্টি যদি আরো এভাবে চলতে থাকে তাহলে কিন্তু খুবই ভয়ানক মানবিক বিপর্যয় হবে। আমরা সরকারি সতর্কতা দরকার, কিছুটা হলে হয়তো এ থেকে মুক্তি পাওয়া যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।